নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের ১৩তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা পর্ব ১৩। না না না, সে হতে দিতে পারবে না বনোয়ারি। সে যতকাল বেঁচে আছে তার মাতব্বরির আমলে কাহারপাড়ার কারো বঙ্গে অর্থাৎ অঙ্গে ওই কালো দাগ সে লাগতে দেবে না। যত ঘেন্নার দাগ, যত দুঃখের কষ্টের দাগ। চুরকে সাদে বলে দাগি, ভাবলেও শিউরে ওঠে বনোয়ারি। একা বনোয়ারি নয়, এ পাড়ার প্রবীণেরা সকলেই শিউরে উঠবে। কাহারপাড়ার উপকথায় ওই দাগের কথা মনে হলেই শিউরে ওঠে বনোয়ারি। স্মরণ হয় বর্ষার উপকথায় কালো অমাবস্যার আত্মিকাল। ঝুমঝুমিয়ে আকাশ ভেঙে মাটিতে নামছে, কোপায়ের হাঁসুলি বাঁকে বাঁকে জল ছুটছে, তাতে অং ধরেছে লালচে। কাহারদের চোখে তার ছটা জাগত সেকালে। দূর মাঠ থেকে একটা শেয়াল ডাকত। শুরুট করে বেরিয়ে পড়ত কাহারেরা। মাথায় ফ্যাটা বেঁধে, মুখে চুনকালি মেখে, হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ত। হে বাবা ঠাকুর, তুমি ওক্ষে করো। বনোয়ারি, প্রহ্লাদ, রতন, গুপি এরা সকলেই ছেলেবেলায় সেসব কিছু না কিছু দেখেছে, সুচাঁদ চোখে দেখেছে। সে আজও সেই গল্প করে, চোখ বড় হয়ে ওঠে, ভারী গলায় বলে। কোপায়ের সে মন্বন্তর বানে ডুবে দেশ শ্মশান হয়ে গেল, কুঠি উঠে গেল, সাহেব মশাইরা গেলেন, কাহারপাড়া অনাথা হলো। মুনিব গেল না বাপ গেল, পেটের তরে ভাবতে হতো না। সকালবেলাতেই ১৬ জনা কাহার কুঠির কাছারিতে গিয়ে হাজির হলেই খালাস। পালাপালি করে ১৬ জনা করে যেত কাহারেরা। কাহারপাড়ায় তখন ২ কুড়ি ২.৫ কুড়ি মানুষ। মোষের কাঁধের মতো ইয়া ইয়া কাঁধ। কুঠি উঠে গেল, বানে ঘর বাড়ি ভেঙে গেল, মরগ লাগলো। তখন যে যেমনি পেল এ গা সে গা পালালো। কেউ গেরামে মরল, কেউ ভিন গেরামে মরল, কেউ পথে মরল, পচে ফুল ঢোল হয়ে গেলে গেল, গতি পর্যন্ত হলো না। তারপর আবার সব গেরামে ফিরল তো দেখলে পথের ফকির। চৌধুরীরা চাকরান জমি কেড়ে নিলে, দয়া করে দিলে শুধু ভিটেনটুকু। কাহারেরা সকালে উঠে চৌধুরী বাড়ির মা দুর্গাকে আর কর্তাকে পেন্নাম করত। তেনারা স্বপন না দিলে ওটুকু দিত না চৌধুরী মশাই। তখন ভাবনা হলো প্যাটের। চৌধুরী মশাই বললে, চাষে বাসে খাটাতে, কিসের মানদেরি করতে। তা সদগোপ মশাইরা কেউ রাখবে না কাহার দিকে কে। কাহারেরা সাহেব মশাইয়ের আমলে সদগোপ মশাইদের জমি জোর করে নীল অর্থাৎ নীল বুনেছে, ধান কেটে নিয়ে গিয়েছে, ধরে নিয়ে গিয়েছে। তাছাড়া কাহারেরা চাষেরই বা জানে কি? সত্যি কাহারেরা চাষকর্ম ভালো করে জানত না। তবুও চৌধুরী মশাইয়ের কথায় ছেলে ছোকরাকে বাগালমানদের অর্থাৎ রাখাল মাহিন্দার রাখলে। বড় বড় জোয়ানেরা মাথায় হাত দিয়ে বসল। তখন আটপৌরে পাড়ার হলো চোরের দল। এতে দুপুরের শ্যাল ডাকলে শুটশাট করে বেরিয়ে ইগা শিগা থেকে চুরিচামারি করে আনত। ক্রমে পেটের দায়ে বটে, মতিভ্রমের কারণেও বটে, কাহারেরা ধরলে ওই পথ। রাতের অন্ধকারে কালো কাহারদের দেখতে হতো, আরও কালো। গলায় অছ হতো জন্তু জানোয়ারদের মতো, চোখ দুটো জ্বলত আংড়ার মতো। তারা চুপি চুপি গিয়ে গৃহস্থ বাড়িতে শীত দিত, দরজার কলুক ভাঙত, সোনা দানা, চাল ধান, বাসন কোসন, কাপড় চোপড় যা পেত নিয়ে আসত। সকালে উঠে বুক ধরফর করত। ওপারে যমরাজা ধর্মের খাতায় নাম লেখা যেত, এপারে পুলিশ এসে ঘর খানা তল্লাশি করত। মেয়েদের পর্যন্ত কাপড় ঝরা নিত, পুরুষদের মা বোন তুলে গাল দিত। থানার হাজাতে পুরে চালাতো কিল, চর, লাথি।
আজও আটপৌরে পাড়ায় সেই বৃত্তান্ত চলছে, তবু ওদের হায়া নাই। বেহায়ার দল ওই আটপৌরেরা। অনেক কষ্টে কাহারেরা নিষ্কৃতি পেয়েছে। সুচাঁদ বলে, এক পুরুষ গেল, দু পুরুষে সবাই দাগি হলো। কাহারেরা তখন চাষবাসে মন দিলে, চুরি চামারিও করতো, কিন্তু আগের মতন লয়। তবু দাগের বিপদ যাবে কোথায়? চুরি হলে কাহার পাড়ায় পুলিশ আসতো, ধরে বেঁধে নিয়ে যেত, দোষেও নিয়ে যেত, বিনি দোষেও নিয়ে যেত। মধ্যে মধ্যে বদমাইশি মকদ্দমায় গোষ্ঠী সমেত নিয়ে টানাটানি। এই তখন আমার দাদা ওই বনোয়ারির বাপ গ্রামের মধ্যে প্রবীণ সতলোক ঘোষ বাড়ির আশ্রয় পেয়েছেন। ঘোষ মশাইরা অনেক তদ্বির করে থানায় খাতা থেকে নাম কাটিয়ে দিলেন। দাদাই তখন বললে, পিতিজ্ঞে কর, সব চুরি কেউ করবি নে। নয়নের বাবা ছোকরা বয়স, চৌধুরী মশাইয়ের বাড়ির লোক, সে তো গেরাজ্যই করলে না। চৌধুরী মশাইয়ের দয়াতেই ঘর ভাঙারা পুলিশের হাত থেকে অক্ষেপ গেল। তখন গ্রামে দুটো দল হয়ে গেল। একদল দাদার কথা শুনলে, একদল হেসেই উড়িয়ে দিলে। তারপরেতে লয়নের বাবা কাঁচা বয়সে মরলে, পর দাদা হলো মাতব্বর। দাদা অনেক কষ্টে কাহার পাড়ার চোর নাম ঘোচালে, তাও দু একজন মানত না, শুনতো না। ওই গুপের দাদা কেলো ছোড়াটা কাল চুরি করে এলো। গায়ে দল নাই তো ডোমেদের সাথে চুরি করলো। বনোয়ারি কত মারধর করত, কালাচাঁদ তাও শুনতো না। পুলিশে ধরে নিয়ে যেত, হাসতে হাসতে যেত, বলতো সলিল সেরে আসিগা দিন কতক। তার জাল থেকে ফিরতো এই ভ্যাকুমকুমো অর্থাৎ মোটাসোটা হয়ে। শেষে কথাটি বলে হাসে সুচাঁদ। মধ্যে মধ্যে আফসোসও করে সুচাঁদ, আঁচলের খুঁটে চোখ মুছে, আর বলে, আহ, কি সব কাল ছিল, আর কি হলো। সেসব ছিল মরদ। এই বুকের ছাতি, এই সাহস মেয়েকে সোনার গয়না পরিয়েছে, আতে সেই ঝকঝক কাপড় পরিয়েছে। হোক কেনে আতের আঁধারে, পরিয়েছে তো। এখনকার মরদ না শ্যাল কুকুর। বলুক সুচাঁদ, যা বলে বলুক। আড়ালে আবডালে কাহারদের যারা মতিভ্রষ্ট, তারা যা বলে বলুক। বনোয়ারি আর সে পাপ পাড়ায় ঢুকতে দেবে না। আজ করালিকে নিয়ে সে ভয় দেখা দিয়েছে। করালি ছোকরাটির গায়ে তাগত আছে, ছাতিতে সাহস আছে, মাথাও খেলে বেশ। ভয় যে সেখানে। কাঁচা বয়সে 10 জনা মদ মাতালি করতে গিয়ে শেষে একটা কুকর্ম না করে বসে। ধর্মপথে অধিক রাতে ভাত। যে ধর্মপথে থাকে তার যদি উপবাসেই দিন যায়, তবে ধর্ম নিজের অর্ধেক রাতে তাকে অন্ন জুগিয়ে দেন। বনোয়ারি করালিকে বলবে, সৎ পরামর্শ দেবে। বাড়িতে ফিরেই মেজাজ তার আরো বেশি উঠল। হি 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 করে পাখি হেসে প্রায় গড়িয়ে পড়ছে। এই কি হাসি! এত হাসি কি মেয়ে ছেলের ভালো? বনোয়ারিকে দেখেও পাখির হাসি কম হলো না। অন্য কেউ হলে কাপড়ে আঁচল দিয়ে অন্তত মুখটা ঢাকত। পুরুষ মানুষকে কি দাঁত দেখিয়ে হাসে মেয়ে ছেলেতে? পুরুষ বলে পুরুষ নয়, বনোয়ারির মতো পুরুষ, সম্মানের মানুষ। পাখি বলেই পেরেছে এটা। করালি বাবু রং করে বিয়ে করা বউ যে। করালির দেমাকি পাখির মুখ বেড়েছে। কাহার পাড়ার কন্যেরা বউরা খেপলে অবশ্য বান ভাষা খোপায়, কিন্তু সহজে তারা নীল বাঁধের জল শান্ত স্থির। গম্ভীরভাবে বনোয়ারি বললে, কি ব্যাপার, কি এত গোগোল করা হাসিটা কিসের? গোপালীওয়ালা ঘোমটাকে কপাল পর্যন্ত তুলে দিয়ে অল্প হেসে বললে, পাখি যা ভিগ্নেশ করতে পারে। ভিগ্নেশ অর্থাৎ ব্যঙ্গ ভরে মানুষকে নকল করা। পাখি ভিগ্নেশ করছিল রেল কোম্পানির সাহেবদের মেমের। সরু গলা করে ইংরেজি বাক্য নাকি সে অবিকল তুলে দিয়েছে। গুড মর্নিং, বুডিং টং টং অনুস্বার লাগিয়ে অনর্গল ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণ করে যাচ্ছে সে। স্টেশন মাস্টারের ভরি দুলিয়ে চলা নকল করে দেখিয়েছে, এবং গোপালীওয়ালার চেয়ে নিজেই হাসছে সে বেশি। কঠিন বাক্য উচ্চারণ করতে গেল বনোয়ারি। হঠাৎ তার নজরে পড়ল তার দাওয়ার উপর 4খানা নতুন গাইতি।
টকটকে লাল রং মাখানো, যেন তেল সিঁদুর দিয়েছে যন্ত্রটাই। এই গাইতি রেল কোম্পানির এবং আন করা নতুন। এত গাইতি করালি এনেছে জংশন থেকে, এবং পাখি যখন এমন অসময়ে এসে হাসছে, তখন পাখি নিয়ে এসেছে করালির বাড়ি থেকে তার বাড়ি। রূঢ় শাসন বাক্য বনোয়ারির গলায় এসে আটকেই রইল। সে নীরবে এসে দাওয়ার উঠে গাইতিগুলো নেড়ে দেখল। খাসা জিনিস, সাহেব কোম্পানির যন্ত্র। সাহেবেরা তো দেশে নন, সাদা রং, কটা চোখ। ওরা না পারেন কি? কল চলে গড়গড়িয়ে লাইনের ওপর, আকাশ কেড়ে ভর ভরিয়ে চলে উড়োজাহাজ। যুদ্ধ লেগেছে, অনেক উড়োজাহাজ এই পর্যন্ত দেশে এসেছে। বনোয়ারি 3খানা উড়োজাহাজ দেখেছে। পাখি বললে, কার কাছে শুনেছে তোমার গাইতি চাই? তা আমাকে বললে, যা এক্ষুনি দিয়ে আয়। তাই দিয়ে এলাম। বনোয়ারি মুখ দিয়ে আপনি বেরিয়ে এলো আশীর্বাদ। বেঁচে থাক মা, বেঁচে থাক। আহ, কি রূপকার যে হলো! সে একখান গাইতে তুলে নেড়ে পরীক্ষা করে দেখলে, তারপর বললে, তা করালি দেখালে অনেক রকম, বাহাদুর বটে। আজ যে জিনিস মামা, আজ যে জিনিস, আকবার ঠাঁই নাই, ওই ডাঁই করে রেখেছে। বারণ করলে শোনে না। পরমকে গাইতে দিয়েছে নাকি? কাকে? পরম মামাকে? না, ওকে আমি দু চোখে দেখতে পারি না। কেন? দেখ কেনে, এসে অবেলায় ধরে নিয়ে গেলে লাঠি খেলবি? নাচতে নাচতে ধেই ধেই করে চলে গেল। বলে, চল, আমি থাকতে কাহার পাড়ার মান যেতে দেব না আটপৌরিদের কাছে। বনোয়ারি খুশি হলো একটু। এ কথা যে বলেছে করালি, এ কথার মতো কথা বলেছে বটে, কিন্তু ছেলে মানুষ, ঘোর ফেরাটা বুঝতে পারে নাই। ওরে বাবা, খাবার দিয়ে ফাঁদ পাতাই হলো সংসারের নিয়ম। সাবধান করতে হবে করালিকে। বললে, তা বেশ, আজ গিয়েছে বেশ করেছে, আর যেতে দিস নে। হাজার হলেও পরম দাগি, ওর সাথে লাঠি খেলা ভালো লয় বাছা, বুঝলি? চোখ বড় বড় করে পাখি বললে, তা তো ভাবি নাই মামা, ঠিক বলেছ তুমি। যাব, আমি এক্ষুনি যাব। না, আসবে, এখনই আসবে খানিক বাদে, তখন বারণ করিস। আর একটু থেমে গম্ভীরভাবে বললে, সজনেতে পাঠিয়ে দিস মজলিসে, সমঝমিয়ে দেব আমি। হঠাৎ মনে পড়ে গেল জংশনে দাঙ্গার কথা। বনোয়ারি ঘুরে বেশ আগ্রহ প্রকাশ করে বললে, করালে নাকি জংশনে দাঙ্গা টাঙ্গা? কি করেছে পাখি? ওরে বাবা, তা জানো না? হিন্দু খালাসিরা একদিকে, মুসলমানেরা একদিকে। একজন মুসলমান খালাসি হিন্দু কামিনের হাত ধরে টানছিল, তাই নিয়ে ঝগড়া। তারপরে লাঠালাঠি, বানের এগুতে হাদি চলে গেল এক লাঠি নিয়ে, খুব ঠুকে দিয়ে আইছে। স্তম্ভিত হয়ে গেল বনোয়ারি। কাহারেরা মুসলমানদের চেয়ে কম শক্তিমান নয়, কিন্তু এই পর্যন্ত মুসলমানদের সম্মানই করে এসেছে ওরা। মুসলমানেরা কাহার মেয়েদের 2-4জনকে নিয়েও গিয়েছে, কিন্তু তাদের সঙ্গে কলহ করতে কেউ সাহস করে নাই। ওরা শেখ, পাঠান। ছোকরাটা যদি বনোয়ারির পুতু হতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বনোয়ারি। সন্ধেবেলার মজলিসে করালি এলো। বনোয়ারি তাকে বুঝিয়ে বললে, ছেলে ছোকরারা সকলেই হাজির ছিল আজ। করালি যখন এসেছে, তারা থাকবে কোথায়? সকলে চুপচাপ বসে শুনলে বনোয়ারির কথা। হাসুলি বাকের সাধারণ মন্থর জীবনে ঠান্ডা মজলিস, মদ সকলেই খেয়েছে, কিন্তু সে পরিমিত পরিমাণে। সারাদিনের খাটুনির পর যেটুকু খেলে রাত্রে সুনিদ্রা হবে, সকালে গা গোতরে ব্যথা থাকবে না, সেইটুকু। মজলিস বসে নীলবন্ধের ঘাটের উপরে সে ষষ্ঠীতলায় বটগাছটি আছে, তারই তলায়। সাধারণ জায়গা এইটি। সেই প্রথম আমল থেকে এখানে মজলিস বসে আসছে। নীলকুঠি ভাঙতে থাকে। তখন নীলকুঠির ভাঙা গাঁথনির চাঙড় কতকগুলি এনেছিল কাহারেরা। সেইগুলি সুদীর্ঘ কাল ধরে আসনের কাজ করে আসছে। প্রবীণেরা সেই সব চাঙনের উপর বসে। গাছের তলায় ঠিক মাঝখানটিতে যে চাঙরটি, সেইটিতে বসে মাতব্বর। বনোয়ারি সেই চাঙরটির উপর বসে হাত নেড়ে বেশ বুঝিয়ে বলার ভঙ্গিতে আস্তে আস্তে বলে, বাপধন, করালি চরণ, বুঝেছে কি না? তোমাকে বলছি আমি। আমাকে? করালি বিস্মিত হলো। সে তো আজকাল বনোয়ারিকে মান্যই করে চলেছে।
তার সঙ্গে একটা সদ্ভাব স্থাপন করতে অন্তরে অন্তরে ব্যর্থ হয়ে উঠেছে। বনোয়ারি তাকে স্বীকার করেছে, তাকে খানিকটা খাতির করেছে, সেটা সে বুঝতে পারে। পানাই হোক, পেল্লাদি হোক আর রতনী হোক, সকলের চেয়ে তার খাতির বেশি, এটা বনোয়ারির ব্যবহারে প্রকাশ পেয়েছে। সেও বনোয়ারিকে মনে মনে খানিকটা যেন বাপ খুড়োর মতো ভালোবেসেছে। সেই কারণেই তো সে সেদিন ওই তেরপল ঘাড়ে লয়ে নিজে থেকে গিয়ে দিয়ে এসেছে গুড়ের শালে। আজ খবর পাওয়া মাত্র সে চারখানা গাইতি পাখির ঘাড়ে চাপিয়ে পাঠিয়ে দিয়েছে। এত পড়ার পরেও তাকে বলবে কথা। সে ভুরু কুচকে বললে, বল। সে সামনে চেপে বসল, মনে মনে সংকল্প করলে বনোয়ারি অন্যায় কথা বললেই কড়া জবাব দিয়ে দেবে। বনোয়ারি ও বেলায় মনে করা কথাগুলো বললে বাপধন, ধর্মের পথে থাকলে বাবা ঠাকুর আদেক এতে মানে ধরা দিয়ে ধোপর তিন পরে এতে নিজে ভাত এনে ছামনে ধরে আমাকে বলবেন, লে বেটা, ধর্মের পথে থেকে আজ ভাত জোটেলাই, লেখা। কথাগুলি ভালো। গোটা কাহারপাড়ার প্রবীণদেরই আধ্যাত্মিক মনোভাব গদগদ হয়ে উঠল। কেউ বললে হরিবল মন হরিবল, কেউ আবার বললে শিব হে, কেউ বললে এই সংসারে মরণই সত্যি। কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলে তারা দেবতাকে। করালির কিন্তু হাসি পেল। কথাগুলির বিপরীত কোনো সত্যে সে বিশ্বাসী বলে নয়। ওই কথা বলার ভঙ্গি দেখে তার হাসি পায়। চন্দনপুরে মিটিং শুনেছে সে, কি করে সে বাবুরা বক্তৃতা করে, ও সে শুনে চনাচন করে ওঠে সলি। তবু হাসি গোপন করলে, শুধু একটু হাসি মুখে বললে, তা বলছো ভালোই, কথাও ভালো। বনোয়ারি প্রবীণদের দিকে চেয়ে বললে, কি হে মাতব্বরেরা, নাই বললাম কি অল্লাই বললাম, বল কেনে হে। ছোকরাদের এমন আলাদা আড্ডা ভালো লয়। রতনের ছেলে মাথলা করালির ঘনিষ্ঠ অন্তরঙ্গ। রতনের কথা শোনে না, কিন্তু রতন তার সম্বন্ধে দুশ্চিন্তা ছাড়তে পারে না। রতন সঙ্গে সঙ্গে বলে উঠল, এর কথা আর কি আছে বনোয়ারি, আর তুমি কি অলাজ্য বলবার লোক। তামাক খাচ্ছিল প্রহ্লাদ। সে অনেকটা নিরাসক্তভাবেই বললে, লাও খাও। হুকুটি বনোয়ারির হাতে দিয়ে সে মূল প্রশ্নের উত্তর দিলে, হ্যাঁ, কথা তুমি ঠিক বলে হো। বলুক কেনে ছোকরারা কি বলছে। কি হে সব, তোমরা কি বলছো? ওসব ছাড়ো, একত্র হয়ে আচ্ছা করো নাকি। অপর সকল প্রবীণরাও ওই প্রহ্লাদের দলে। এতখানি উৎকণ্ঠার প্রয়োজন তারা বুঝতেই পারছে না। না, ছোকরাদের দল যদি আলাদা আসর করে গান বাজনা করে, অংচঙের কথাই কয়, একটু আধটু মদই খায়, তাতে এত সব কথা কেনে? তিলকে তাল করে তুলছে কেন বনোয়ারি? তবু তারা বললে, কথা তো ভালোই, অলাজ্য আর কে কি বলবে। বনোয়ারি এবার উঠে বললে, তুমি তাহলে শোনো দিকিনি করালি, গোপনে একটা বাক্যি বলবো তোমাকে। গোপনে? বেশ, চল শুনি। একটু সরে এসে বনোয়ারি বললে, আটপৌড়ে পাড়ায় পরমের আকড়ায় লাঠি খেলতে যাওয়া তো ভালো কথা লয় বাবা। কেনে? সে দাগির ডাকাত বাবা, সাধুজনের সঙ্গে সাধু থাকে, চোরের সঙ্গে চোর, জেনারেলের সঙ্গে জেনাল। কাহারপাড়ার ওই কারণে আটপৌড়েদের মিল হলো না, বুঝেছ? করালি বললে, পরম যে ঠাট্টা করলে, তাতেই তো জেলাম। বলি, কাহারপাড়ার মরদ দেখ একবার। বনোয়ারি বললে, ওই বাবা, ওই রকম করে বুড়ো ডাকাত ছেলে ছোকরাদের দলে টানে, বুঝেছ? পেতম পেতম লাঠি খেলা, হাসি ঠাট্টা, মদ মাংস খাওয়া, তারপরে কানের মন্তর। একবার সঙ্গে যে যেয়েছ আর ছাড়ার নাই। ধর্মের পাক 7টা, পাপের পাক 57টা, বুঝেছ? আর খেলা যায় না, ঘেরা যায় না। দলে যাবে না বললেই তখন ধরিয়ে দেবে। করালি বিস্ফারিত নেত্রে তার দিকে চেয়ে রইল। সত্যই সে এই কথাটা ভাবেলাই, তবে কথা বনোয়ারি মামা ঠিকঠাকই বলেছে। কয়েক মুহূর্ত পরে সে অকুণ্ঠিতভাবে বলেও ফেলল সব কথা। আমি ভাবিলাই মামা। এই ভাবলাই তো, এসো, আর যেও না, হিয়া মারিও না। করালির হাত ধরে সে মজলিসে ফিরে এলো। মজলিসে তখন নুসুবালা হাত পা নেড়ে অঙ্গ দুলিয়ে সে এক কাণ্ড সেজনে অর্থাৎ সৃজন করে তুলেছে। ব্যাপারটার মূল হলো নিমতেলে পাকটি প্রাণকৃষ্ণ।
বনোয়ারি করালিকে নিয়ে উঠে যেতে অভ্যাস মতো সে বনোয়ারির ভূমিকায় মাতব্বরি শুরু করে দিয়েছিল। বেশ মুরব্বিয়ানা সুরে ভঙ্গিতে বলছিল, বনোয়ারি কাকা যা বলছে তার চেয়ে ভালো কথা আর হয় না। ছেলে ছোকরামের এইসব মতিগতি ভালো লয়। ধর যে ওকেও ছাড়ছে কুলকর্ম, অক্তের তেজে ধরাটাকে সরা জ্ঞানটাকে দেখছে না কি গো? প্রতিটি কথা তার করালির দিকে নিক্ষিপ্ত গুপ্তবান। বুঝতে নাকি কারো বাকি রইল না। নসুবালা বসেছিল পুরুষদের হেঁয়াজ বাঁচিয়ে। সে এবার উঠে এসে পানুর মুখের সামনে হাত নেড়ে শরীর দুলিয়ে বলে উঠেছিল, মরে যায়, গুড় দিয়ে তোমার গাল চেটে খায়। কি রে আদিকালের বদ্যি বুড়ি আমার? উনি বলছেন আমার ছেলে ছোকরারা। বলি তোর মতিগতি তো ভালো। বলি হারে মুখ পুরা চিমড়ে শুকুনি, কি করেছি আমরা বল শুনি? মাতব্বরের দোসর আমরা, বাঘের পিছুতে ফেউ, সানাইয়ের পো। করালি এসে নুসুর হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বললে, চুপ কর তু, বস। তারপর সে এগিয়ে এসে মজলিসের মধ্যে সর্বসমক্ষে বনোয়ারির পায়ে হাত দিয়ে বললে, এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, এমন কাজ কখনো করব না। বনোয়ারি এতটাও কল্পনা করে নাই এবং পরের কি উত্তর দেবে তাও ভেবে পেল না। করালির উপর স্নেহে সে আর্দ্র হয়ে উঠল। পাঁচজনের তারিফ করে উঠল, করালির বাবা বাবা। হ্যাঁ রে বাবা, পথে চলবি, আপদ কুপদ খাল বাঁচিয়ে বিল বাঁচিয়ে চলিস। পানু উঠে দাঁড়ালো, বললে, হাত পা ছুঁয়ে তো বললে, কিন্তু চোলায় মদের কথাটা, সেটা অল্লায় লয়। এবার করালি ঠাস করে এক চর বসিয়ে দিলে তার গালে। দুর্বল চেহারার লোক সে। করালির হাতে চর খেয়ে সে বাপ বলে বসে পড়ল। করালি বললে, দেখাতে পারো তুমি শালো, প্রমাণ করতে পারো? বনোয়ারি খুশি হলো, খুব খুশি হলো, কিন্তু পর মুহূর্তে হেঁকে উঠল, করালি অন্যায় করলে তুমি। আমি? হ্যাঁ, বসো তুমি। তা বসছি আমি, হোক এর বিচার হোক। তুমি আমার ঘর পেতে দিয়েছ, তোমাকে আমি মানি, 100 বার 1000 বার আমি মানি। ধার্মিক লোক তুমি, মাতব্বর তুমি, তোমার কথা শুনতে পারি, তা বলে এই লিকলিকে সারিঙ্গেটের কথা শুনবো আমি? বস বস। সকলেই বসল, কেবল প্রাণকেষ্ট বসল না। সে পটগট করে মজলিস থেকে বেরিয়ে গেল। বনোয়ারি করালিকে শাসন করলেও সে বেশ অনুভব করতে পেরেছে করালির প্রতি তার স্নেহ আধিক্যের পরিমাণ। শুধু তাই নয়, সে বেশ বুঝতে পারছে বনোয়ারি এবার তাকে নিয়ে পড়বে। কয়েকবারই সে লক্ষ্য করেছে তার প্রতি বনোয়ারির বক্র ক্রূর দৃষ্টি। বুঝতে ঠিকই পারছে না, কিন্তু তার উপর তার অভিমানও হলো। সে বেরিয়ে চলে গেল। চলে যেতেছে যে পানা? জিজ্ঞাসা করলে মাথলা। উত্তর দিলে না পানা। কি রে, কারিস না যে? পানা এবার বললে, ছুচোর করে চামচিকের কথায় জবাব পানকিষ্ট দেয় না। করালি লাফিয়ে ওঠার কথা। উঠত সে লাফিয়ে, এবং কাণ্ডও একটা ঘটে যেত, কিন্তু তার আগেই বনোয়ারি ডাকলে, পানকেষ্ট। গম্ভীর ডাকে ডাকলে। প্রাণকিষ্টের গলায় সাড়া পাওয়া গেল তার নিজের উঠোনের নিমতলা থেকে। চিৎকার করে সে বললে, সাধু নোক 8 পৌরে পাড়ার বটতলাতে সজনেবেলা সাধন ভজন করেন। মনে করলাম থাক, বলবে না, মানি লোক, কিন্তু সে কথা সে শেষ করতে পারলে না। আতঙ্কে সে চমকে উঠল বনোয়ারি। এসেই তার হাতখানা সজোরে চেপে ধরেছে। পানু শুয়ে পড়ল মাটিতে। যাব না আমি, জাত জ্ঞাত কেউ আপনার লয় আমার, লরমকে ধরম দেখায়, আমি মানি নে কারুকে। বনোয়ারি তার ঘাড়ে ধরে খাড়া করে তুলে দিল, তারপর ধাক্কা নিয়ে এলো মজলিসে। পানু আবার উপুর হয়ে পড়বার অবকাশ পেল না। পানুকে ঠেলে মজলিসের মাঝখানে ফেলে দিয়ে বললে, লয়ানের বাস ছাড়, নিজের বলে পাকু মোড়লকে বেঁচে দিয়েছিস কেন? পানু চিৎকার ঝংকার এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। বল মজলিসে বল। এবার পানু ফ্যাল ফ্যাল করে বনোয়ারির দিকে চেয়ে বললে, কে বললে? অর্থাৎ কে বললে? তোর মুনিব খোদ পাকু মোড়ল আমাকে বলেছে, চৌহদ্দি পড়ে শুনিয়েছে। অতনের দরুন কেনা হেদমণ্ডলের বাঁশঝাড়ের পত্তু। বনোয়ারির মানে আমার বাঁশঝাড়ের দক্ষিণে, কোপায়ের বাঁধের উত্তর, গুপির দরুন কেনা ঘোষ মশাইয়ের বাঁশঝাড় আর শিরিষ গাছের পশ্চিম। এর মধ্যে আমি নিমতলে পানকেষ্ট কাহার নিজের হাতে লাগানো বড় বাঁশঝাড় একটা বাঁশঝাড়ে 8 গন্ডা 8 টাকার বিল্লয় করিলাম। পান উঠে বসল। তা বিক্রয় করেছি আমি,
সে তো আমার নিজের ভাঁজ, আমি নিজের হাতে লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ লাগাইছ। না বলি লাই, আমি আমার বাঁশঝাড়ের পুবে লয়ার বাবার লাগানো বাঁশঝাড়, তার পুবে ঘোষ মশাইয়ের বাঁশঝাড়ের মধ্যিখানে খালি জায়গায় তুমি লাগিয়েছ এক ঝাড় বাঁশঝাড়, ও বছর আগে। তাতে 2 ঘন্টা বাঁশও জমে নাই এখনো। লয়ানের ঝাড়ের সাথে লাগালাগি হয়ে গিয়েছে, এই সুবিধেতে তুমি গোটা 8.5 ঘন্টা বা সমেত বাঁশঝাড় মুনিপকে বেচে দিয়ে এসেছ। বল কেন বিক্রি করেছ? পরের ধন নিজের বলে। মজলিসে কলরব উঠে গেল। অল্লায়, মহা অল্লায়, হে ভগবান! সমস্বরে সকলে চিৎকার করে উঠল। নুসুবালা গালে হাত দিয়ে বলে উঠল, হেই মারে! কেউ কিছুক্ষণ স্থির বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল, তারপর ঘাড় নেড়ে বললে, ঘোর কলিমা, আমের ধন স্বামী বিয়ে করেছে। পানু কাতরভাবে বললে, হ্যাঁ আমি কি করব, মুনিবি আমাকে নিকে দিতে বললে। বললে? করালি বলে উঠল, চন্দনপুরে বাবুদের পাকা বাড়িটা নিকে দিতে বললে দেবী। বনোয়ারি বললে, করালি চুপ কর তুমি। পানু কাঁদতে লাগলো। বনোয়ারি করালিকে চুপ করতে বলেই সে কেঁদে ফেলল। বনোয়ারি বললে, ফোপেস নে, বললি ফোপেস নে, ওতে কেউ ভুলবে না। পানু বললে, আমার বিবরণটা 5 জনে দয়া করে শুনেন নাকি? আমি বানের জলে ভেসে আইছি, অপরাধ তো হয়েছে আমার, সাজা তো নিতে আমি প্রস্তুত। বনোয়ারি নিজের পাথরটাতে বসে বললে, কি বলছিস? পানুর বিবরণ অন্য কিছু নয়, নিজের অন্যায়ের সপক্ষে বিপক্ষে কোনো যুক্তিতর্ক নয়, নিতান্তই নিজের ভাগ্যমন্দ এবং মনিবের কঠিন আচরণের করুণ রসসিক্ত ইতিবৃত্ত। এইটুকু পানুর কাপুরুষ এবং কুটির মনের উপস্থিত বুদ্ধি। পানু বললে, মনিব যে মেরে ফেলাইতেছিল তার পৃথিবীদেন কর 5 জনায় ধরে মারে 100 বড়। আমাকে মনিব ধরে বলে লিখে নেব, আমি কি করব? মশাই 3 বছর হিসেব না করলে এই বছর হিসেব করে বললে 40 টাকা পাওনা তার কাছে দে। হ্যাঁ, তা আমি বললাম, বছর বছর হিসেব করলে নানা ধরে, একবার এমনটি মোটা পাওনা করে কি করে দেব আমি? তা বললে, তা আমি জানি না। তুই শালাদের রোজগারকার কি কম? তুমি শালারা মাঠ থেকে ধান নচ্ছ, ঘর থেকে এনে শোধ দাও। কি করব মশাই বললাম, আপনকার জমির পাশে সরকারি গোপদ ভেঙে যে জমিনটুকুন বেড়েছে সেইটুকুন তো আপনকারই হয়েছে, তারই ধরুন বলেছিলেন 10 টাকা দেবেন। সেই ল্যান্ড আর বাঁশঝাড় একটা আছে ল্যান্ড, নিয়ে আমাকে রেহাই দেন। তা সে কি গালাগাল করলে, ফোঁস ফোঁস করে কাঁদতে লাগলে পানু। পানু চতুর, নিঃসংশয়ে বুদ্ধিমান। মুহূর্তে ঘুরে গেল মজলিসের মনোভাব মোড়। পানু যে কথাটা বলেছে তার সঙ্গে সকলেই অন্তরে অন্তরে কথার অল্প বিস্তর মিল আছে। বনোয়ারির মতো মাতব্বর সচ্ছল ব্যক্তির পর্যন্ত মিল আছে। সদ্গো মহাশয়ের সঙ্গে নিয়মিত হিসেব হয় না। ঘোষবাড়িতে বনোয়ারিও এবার হিসেব করিয়ে উঠতে পারে নাই। 2 বছর 3 বছর পর হিসেব হয়। অধিকাংশ ক্ষেত্রেই কিষাণদের ঋণ বাড়িয়ে যায়। অবশ্য মনিব অন্যায় হিসেব করে না, সে অন্যায় কথা বলেও চলে না, বললে পাপ হবে। ঋণ বারবারই কথা। সম্বৎসরের 6 মাস বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে ধার করে খাওয়া হয়। বাকি 6 মাস তাও এরকম মনিবের কাছ থেকেই নেওয়া। মনিবের পাওনা শোধ না করলে ফসলের কৃষাণ পাওনা 3 ভাগের 1 ভাগ থেকে কিছু কিছু নিয়েই চলে, এটা সুদ লাগে না, সেও মালিক দয়া করেই দেন না। তারপর গম, ছোলা, গুড়, আলু, সর্ষে, তিসি এসবের ভাগ মনিব কাটেন না। সুতরাং ঋণ যে শোধ হয় না তাতে কোনো সন্দেহ নাই। তবে বছর বছর হিসেব করলে এগুলো শোধ করা সহজ হয়। 2 বছর 3 বছর অন্তর অন্তর মনিব হিসেব নিয়ে বসলে ভয়ে শুকিয়ে যায় বুক। বর্ষার মধ্যে মা কোপাইয়ের চরে অনেক পতিত আর বাঁশবাতির বাঁশের মুড়োর অর্থাৎ শিকড় শুদ্ধ বাঁশের অভাব নাই। প্রতি বৎসরীরা কাহারেরা 2-4টে বাঁশঝাড় লাগায়, 2-4টে বট পাকুড়ের চারা বা ডাল পোতে। সেই বাঁশঝাড় আর গাছগুলোর মনিবেরা নিয়ে রেহাই দেন। প্রতিজনের মনিবের জমির পাশে সেখানে যতটুকু সরকারি পতির জমি থাকে, সেই পতির ভাঙারি হোক, সেই পতির ডাঙারি হোক বা জলারি হোক, জল নিকাশি নালারি হোক কিংবা গোপথ হোক, সেইটুকুন কেটে কুটে বা ভরাট করে আলবন্ধ দিয়ে মনিবের জমির সঙ্গে চাষ করে। সেগুলো নিয়েই রেহাই দেন মনিবেরা। পানুর কথার উত্তর খুঁজে না পেয়ে সকলেই চুপ করে রইল।
কেউ কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেললে, বনোয়ারিও ফেললে দীর্ঘ নিঃশ্বাস। বনোয়ারি এমন একটা নালা ভেঙে জমি করেছে। ঘোষেরাও বছর কয়েক হিসেব করেন নাই তার সঙ্গে, শুধু করালি বসে পা নাচাতে লাগলো। সে বিষয়ে এ নিশ্চিন্ত মানুষ, চননপুরে খাটে, নগদ নগদ মাইনা। সে বললেও ফেললে মারো ঝাড় চাষের মুখে। বনোয়ারি বললে, এই করালি। করালি বললে, তবে পৃথিবীদেন করো, পানা যা বলছে তা তো মিথ্যে লয়। বল ভাই করালি বল। কাউকে কিছু বলতে হলো না। ওদিকে তখন মেয়েরা কথা বলতে শুরু করেছে। মজলিসে ঢেউ ঘরে গিয়ে আছড় খেয়ে পড়েছে। একেবারে আধুনিক রাষ্ট্রনীতি ফুটে উঠেছে ঝগড়ার মধ্যে। পরস্পরের শত্রু নয়নের মা এবং করালির দিদি একত্রিত হয়ে প্রাণকের বউয়ের সঙ্গে ঝগড়া শুরু করেছে। নয়নের মা অগ্নিবর্ষণ করছে। পানুর বউ দুলে দুলে নসুকে গাল দিয়ে চলেছে, বেটা খাকিলো, ওলো ভাতার খাকিলো, নিবংশী বেটিলো, তোর মুখে আগুন দিল। ভুলে গিয়েছে যে নসুবালা কারোর কন্যা নয়, সে পুরুষ, তার স্বামী নাই, পুত্রও নাই। নসুবালা আবার নেচে নেচে গাল দিচ্ছে নকর জোড়া বেটাকে আমি এমনি করে নেচে নেচে খালে পুঁতব। নকের ভাতার মরবে, ওক নাই বালাই নাই, ধর পুড়িয়ে মরবে, আমি ধেই ধেই করে নাচব। বনোয়ারি বিরক্ত হয়ে প্রহ্লাদ এবং রতনকে বললে, যা তোর রে বাবু একজনা, মেয়েগুলাকে গলায় ধরে আপন আপন ঘরে দিয়ে আয়। মেয়েদের ঝগড়া অসহ্য হলে কাহারদের ঝগড়া বন্ধ করার এই ব্যবস্থা। এতেও না মানলে তখন প্রহার। পানু গোটা মজলিসে মন আরো বেশি করে পাওয়ার জন্যে বললে, ঘা কত গুমাত গুম দিও। বললে প্রহ্লাদ কাকা, আমি বলছি আমার ওই পরিবারটাকেও দিও ঘা কত। সঙ্গে সঙ্গে করালি উঠে গেল। নসুবালাকে সে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। মেয়েদের ঝগড়া বন্ধ হলো। সকলে মজলিসে ফিরে এসে আবার বললে, বনোয়ারি স্থির দৃষ্টিতে পানার দিকে তাকিয়ে আছে। পানা দৃষ্টি তুলেছে আর নামাচ্ছে। একবারও সে দেখলে না যে বনোয়ারির দৃষ্টি তার দিক থেকে ফিরেছে। সে চতুর, বুঝেছে সব। মধ্যে মধ্যে কান মলে বলেছে, এই আর যদি করি। তারপরই ফেলেছে কয়েক ফোঁটা চোখের জল। বনোয়ারি ঠোঁটের কোণে মধ্যে মধ্যে একটা হাসিও খেলে যাচ্ছে। মাতুব্বর, হাত জোর করে নিবেদন করলে পানা, আর করবে এমন কাজ? বনোয়ারি জানে পানু বুঝতে পারছে আজকার কাজের সত্যকার অর্থ। কান বলছি 10 বার, আবার বলছি। আচ্ছা যা, ব্যবস্থা করছি আমি। ধরবো গিয়ে মণ্ডলকে, বলবো ভুল হয়ে গেছে, আর তা আপনি জেনে শুনেই পানাকে দিয়ে করিয়েছেন। হয় লয়ানকে দিয়ে আমার মুনিবের নামে লিখিয়ে দেবো লয়ানের ছাড়। লেগে যাবে বড়ির লড়াই। প্রহ্লাদ বললে, এটা আচ্ছা হবে। বললে কিনা বানো ভাই, আচ্ছা। পাকু মণ্ডলের পাক টান, মেরে ছিঁড়ে হবে ঘোষ। বাবা, ঘোষ হলো ভাগলপুরের সার। খুব হেসে উঠল সকলে। কিন্তু হিসেবের কথা জিজ্ঞাসা করলে রতন। সে হেদমণ্ডলের কাছে এমনি একটা বকায়া হিসেবের বন্ধনে পড়েছে। হেদমণ্ডল শুধু কথা বলে ক্ষান্ত হলে না, দগাক করে কিল মারেন। হবে, হিসেবও হবে। চল সবাই মিলে যাই একদিন। কালই চল সকলে, রতন বললে। কাল হবে না ভাই, কাল গাজনের উতুরি পীরবার দিন। সে তো যে গাজন পাটাই চাপবে, এবার আমি চাপবো। বনোয়ারি বললে, তুমি? হ্যাঁ। না, কাজ নাই বনোয়ারি, কিসে খ্যাত হয় কাজ নাই? বাবা ঠাকুর পেত্তাদেশ দিয়েছেন, রূপায় নেই। বাবা ঠাকুর? মছলি স্তব্ধ হয়ে শিউরে উঠল। বনোয়ারি বললে, কাল এলে আয় ভোরবেলাতে। ঠিক স্বপনটিও ভাঙল। কাক কুকিলো কলকল করে উঠল। ভোরের স্বপ্ন, একেবারে প্রত্যক্ষ অব্যর্থ। সকলে হাত জোর করে প্রণাম করল দেবতাকে। তাছাড়া বনোয়ারি বললে, বাবা ঠাকুরের রজগড়টি আমাদের ভুলচুক পুড়ে মরেছে তো, পাপটা খালন করতে হবে। চরককে চাপার মানত খুনি করেছিলাম আমি। হঠাৎ হেসে বললে, বয়সও তো হলো, না হয় এবার ফেটেই মরব। ভোরবেলায় বনোয়ারি কোপায়ের জলে গিয়ে নামল। গঙ্গা গঙ্গা গঙ্গা। কালই সে কাটোয়ায় যাবে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে কাল রুদ্রের মাথায় ঢালবার জন্য ভার বয়ে নিয়ে আসবে গঙ্গা জল। যাবার সময়টা ট্রেনেই যাবে। আসবার সময় কাঁধে ভার নিয়ে দুলতে দুলতে 10 কোষ রাস্তা চলে আসবে
মনের আনন্দে। শিবাহে শিবাহে আঁকতে হকতে কোষ কেঁধে বনোয়ারির কাছে 10 কোষ কতটুকু। কালারুদ্ধ তলায় ঢাক বাজছে। আজ থেকে সকাল সন্ধে থুমুল শুরু হলো। ড্যাং ড্যাঙা ডাং, ড্যাং ড্যাঙা ডাং, ড্যারাং ড্যারাং, ড্যাং ড্যাঙা ডাং, রে রে ড্যাং ড্যাঙা ড্যাং। লোহার কাটা ভরা চড়কের পাটার উপর শুয়ে বনোয়ারি ঘুরবে। আকাশের দিকে চেয়ে ডাকবে শিবহে শিবহে শিবহে। তাতে মরতে হয় মরবে, ক্ষেত নাই। গোটা কাহারপাড়ায় আজ সে দেবতা হয়ে উঠেছে। সকলে তার পথে গোবর জল ছিটিয়ে পবিত্র করে দিচ্ছে। পাখি এসে বললে, গঙ্গা জল চাই তো, শুধিয়ে গিয়েছে কে? করালি। পাখি হাসলে, আমি নিজেই যাব কাটোয়া। যাওয়ার সময় ট্যানে যাব, আসবার সময় হাঁটব। ট্যানে কিন্তু টিকিট কেটো না, সে ঠিক করে দেবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাগের উপকথা উপন্যাসের 13তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।